আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের দ্বিতীয় পার্টটা শুরু করছি। তো দ্বিতীয় পার্টে আমরা বলেছিলাম যে রেশিও অ্যানালাইসিস নিয়ে আসলে কথা বলবো, যেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আসলে অনুপাত বিশ্লেষণটা একটা এখানে আপনার এখানে বলেই দিচ্ছি যে একটা মেডিকেল রিপোর্ট কার্ড আর কি আসলে। যে আপনার শরীরে যত ধরনের রোগবালাই আছে, যেরকম মেডিকেল রিপোর্টের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি, সেই রকম অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা কোম্পানির যে কি অবস্থায় আছে আসলে কোম্পানিটা, এটার কি কোনো রোগ বালাই বা কোনো দুর্বল কোনো শক্তির কোনো জায়গা বা দুর্বল কোনো জায়গা কোনো এরিয়া আছে কিনা, সেটা আসলে আইডেন্টিফাই করা যায়। তো অনুপাত বিশ্লেষণের মূলত হচ্ছে গিয়ে কি যে চার ধরনের আমরা হচ্ছে রেশিও অ্যানালাইসিস করতে পারি। সেটা হচ্ছে লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, অ্যাক্টিভিটি বা ইফিসিয়েন্সি রেশিও অ্যান্ড সলভেন্সি রেশিও। লিকুইডিটি রেশিও দ্যাট মিনস হচ্ছে লিকুইড অ্যাসেট নিয়ে যে কাজটা করে, অ্যাসেট এবং লাইবিলিটি নিয়ে। দ্যাট মিনস কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি নিয়ে যারা হচ্ছে গিয়ে যখন আলোচনা করা হবে বা যখন এর মধ্যে কোনো অনুপাত বের করা হবে, তো তখন সেটা হবে হচ্ছে লিকুইডিটি রেশিও। দ্যাট মিনস কারেন্ট অ্যাসেট পার্টে আমাদের যা যে আইটেমগুলো আছে এবং কারেন্ট লাইবিলিটি পার্টে আমাদের যে যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলোর যদি কোনো অনুপাত বের করা হয়, তো সেই অনুপাতটাই হবে হচ্ছে লিকুইডিটি রেশিওর অনুপাত। এবং এটা কেন করা হয় সেটা বলা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান তার স্বল্পমেয়াদী দায় সময় মতো পরিশোধ করতে পারবে কিনা। দ্যাট মিনস তার যে কারেন্ট লাইবিলিটি আছে এটা সে টাইমলি সে পরিশোধ করতে পারবে কিনা, তা এই অনুপাতের মাধ্যমে যাচাই করা হয়। আর একটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। এই প্রফিটেবিলিটি রেশিও মানে আমি এখানে চারটা ক্যাটাগরি করেছি এবং তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। তো সেই সাব ক্যাটাগরিগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা এই কারণে এটাকে খুব বেশি আসলে ইনডিপথে এই স্লাইডে যাব না। তো প্রফিটেবিলিটি রেশিও আসলে কি, যে প্রতিষ্ঠানটি তার বিনিয়োগ এবং ক্রয়ের বিপরীতে কেমন লাভ করেছে, বিনিয়োগ এবং বিক্রয়ের বিপরীতে তা কেমন লাভ করেছে তার যে অনুপাত, সেই অনুপাতটাই হচ্ছে লাভজনকতার অনুপাত। বাংলাটা খুব টাফ। আচ্ছা, কার্যক্ষমতা বা আবর্তন অনুপাত, দ্যাট মিনস হচ্ছে অ্যাক্টিভিটি অ্যান্ড ইফিসিয়েন্সি রেশিও। তো অ্যাক্টিভিটি এবং ইফিসিয়েন্সি রেশিও এটা মূলত ডিপেন্ড করে হচ্ছে আমার ইনভেন্টরি পার্টে, আমার খুব বেশি এটা ডিপেন্ড করে, আমার লাইবিলিটির কিছু পার্টেও ডিপেন্ড করে। দ্যাট মিনস এখানে বলাই হচ্ছে প্রতিষ্ঠান তার সম্পদকে কতটা দক্ষতার সাথে ব্যয় করেছে, কতটা ইফিসিয়েন্ট দে আর। দ্যাট মিনস তারা আসলে কতটা ইফিসিয়েন্ট যে তারা তাদের অ্যাসেটটাকে কতটুকু ইউটিলাইজ করতে পারছে, তারা তাদের ইকুইপমেন্টটাকে কতটুকু ইউটিলাইজ করতে পারছে। এটা কি 80% ইউটিলাইজ হয়েছে না 90% ইউটিলাইজ হয়েছে, তার ইনভেন্টরি টার্ন ওভারটা আসলে তার কত, তার হচ্ছে কি ইনভেন্টরি কয়বার আসলে তার লাগছে, তার রিসিভেবল কি বেশি দিন পড়েছিল কিনা, তার পেয়েবল কি খুব তাড়াতাড়ি তারা পেমেন্ট করে দিয়েছে কিনা। এই যে যে এরিয়াগুলো নিয়ে যে কথাবার্তা, দ্যাট মিনস অ্যাক্টিভিটি বা ইফিসিয়েন্সি, সেই রেশিওটাকেই আসলে আইডেন্টিফাই করে। এরপরে আছে সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও মূলত হচ্ছে যে তার ঋণের সুদ সে দিতে পারবে কি পারবে না এইটা ডিপেন্ড করে। দ্যাট মিনস ডেপ্ট ইকুইটি রেশিও অথবা হচ্ছে গিয়ে ইনভেন্টরি মানে ইন্টারেস্ট কাভারেজ রেশিও, যেটাই হোক এ ধরনের বিভিন্ন রেশিও নিয়ে আসলে আমরা আলোচনা করব পরবর্তীতে। তো সেগুলোই হচ্ছে সলভেন্সি রেশিও, মানে আমি আমার দায় মুক্তি পাবো কিনা। সলভেন্সি রেশিও দিয়ে আসলে বুঝতে পারবো যে আসলে আমি দায় মুক্তিটা আদৌ আমার অ্যাসেট দিয়ে সম্ভব কিনা। তো আমরা যদি এরপরে যদি দেখি যে অনুপাত বিশ্লেষণের প্রথমে আমরা বলেছিলাম যে লিকুইডিটি রেশিও। তো লিকুইডিটি রেশিওর মধ্যে আবার দুইটা সাব ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কারেন্ট রেশিও, একটা হচ্ছে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও। তো কারেন্ট রেশিওর আসলে বিষয়টা কি, যেখানে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, এটা হচ্ছে কারেন্ট রেশিও। মানে দুইটাই কারেন্ট, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট রেশিও। আর এর একটা আদর্শ মান আছে, এর আদর্শ মান হচ্ছে 2:1। দ্যাট মিনস 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকার চলতি সম্পদ থাকা ভালো। এই জায়গাটাই হচ্ছে গিয়ে কি যা আমাদের ডিসিশনের এরিয়া। আমরা যখনই কারো কোনো এইটা কেন আসলে প্রয়োজন সেটা আমি আবার একটু বলে দিই। আমাদের একটা IT10BB নামে একটা ফর্ম আছে, যেখানে পরিসম্পদের বিবরণী দিতে হয়। হ্যাঁ, আর একটা আছে আয় ব্যয় বিবরণী, একটা আছে আয় ব্যয় বিবরণী এবং একটা আছে পরিসম্পদের বিবরণী, মানে আপনার কাছে কত টাকার অ্যাসেট আছে।
তাহলে এই অ্যাসেটের মধ্যে আপনি আপনার কত টাকার দায় সেটাও কিন্তু উল্লেখ করবেন। আয় এবং দায় বিবরণী, যেটা আয় এবং মানে পরিসম্পদ এবং দায় বিবরণী, এই পরিসম্পদ এবং দায় বিবরণীর মধ্যে আপনার যদি আদর্শ মানটা যদি না থাকে, তাহলেও কিন্তু আপনার এটা রিস্ক বেসড অ্যাপ্রোচে অডিটে পড়ার চান্স আছে। তো এই কারণে এইটাও আমাদের এই জন্য জানা প্রয়োজন, যখন আমরা ক্লায়েন্টকে কোনো কিছু সাজেস্ট করব, তখন যাতে তাদের আয় দায় পরিসম্পদের এই এরিয়াগুলো যাতে অ্যাকাউন্টিংয়ের রেশিও অনুযায়ী যাতে মোটামুটি কাছাকাছি থাকে। যে হ্যাঁ, আপনার হলো কি 2:1 আছে, এখানে হয়তো 1.8:1 আছে, তাহলে এটা কাছাকাছি, 2-এর চাইতে 1.8 এটা কাছাকাছি, তো কাছাকাছি থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা আছে হচ্ছে 0.5 আর এটা আছে হচ্ছে গিয়ে 2, অথবা এটা 1 এটা 2, দ্যাট মিনস আপনার চলতি সম্পদ হচ্ছে গিয়ে 1 টাকা আর আপনার হচ্ছে গিয়ে চলতি দায় আছে 2 টাকা, তাহলে আপনি রিস্কে আছেন। তাহলে যেহেতু আপনি রিস্কে আছেন আপনার অ্যাসেট অনুযায়ী, অ্যাসেট লাইবিলিটি অনুযায়ী, তাহলে আপনার এটাকে তারা আবার অডিটে ফেলে আসলে চেক করবে যে আদৌ এটা কি রিস্ক আদৌ আছে কি নাই। তো এটা ছিল হচ্ছে গিয়ে কারেন্ট রেশিও। আর কুইক রেশিওতে সেম জিনিস, যে চলতি সম্পদ থেকে যদি আমি আমার ইনভেন্টরিটা বাদ দিই, দ্যাট মিনস কুইক রেশিওটা আসলে ডিপেন্ড করে যত কুইকলি আমার অ্যাসেটটাকে কনভার্ট করা যায় টাকাতে, এই জন্যই সেটাকে কুইক রেশিও বলে। দ্যাট মিনস চলতি সম্পদের মধ্যে আমরা বলছিলাম বারবার 3টা আইটেম মাস্ট বি থাকবে চলতি সম্পদের মধ্যে, একটা হচ্ছে ইনভেন্টরি, একটা অ্যাকাউন্টস রিসিভেবল, একটা হচ্ছে গিয়ে ক্যাশ। তাহলে ক্যাশটা আমার ইমিডিয়েট ক্যাশ, রিসিভেবল আমার উইদিন 1 ইয়ারের মধ্যে ক্যাশ, ইনভেন্টরি, তাহলে এই ইনভেন্টরিটা যদি না থাকে তাহলে আমার কিন্তু 1 বছরের মধ্যে পুরোটাকেই ক্যাশ করা পসিবল। তাহলে অতি দ্রুত বা নগদে রূপান্তরযোগ্য সম্পদ দিয়ে তাৎক্ষণিক দায় মেটানোর ক্ষমতার পরিমাপ করা, দিস ইজ কুইক রেশিও। তো যেটা বলছিলাম যে অতি দ্রুত যেটাকে কনভার্ট করা যায় ক্যাশে, তাহলে সেটাই হচ্ছে কুইক, এই জন্যই সেটাকে বলা হয় কুইক, যে কুইক রেশিও। তাহলে কুইক রেশিও দিয়ে আমরা বুঝতে পারি কুইক রেশিও হচ্ছে 1:1, যে 1 টাকার বিপরীতে 1 টাকা, মানে আমার দায় মেটাতে পারলে, কুইক অ্যাসেট দিয়ে যদি কুইক রেশিও দিয়ে যদি আমি দায় মেটাইতে পারি, তার মানে আমি খুব সলভেন্ট, মানে আমি খুব ভালো অবস্থায় আছি। এরপরে আমাদের আছে হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। তো প্রফিটেবিলিটি রেশিও আমাদের 3 ধরনের রেশিও আছে। একটা হচ্ছে গ্রস প্রফিট রেশিও, যেটা 2024 সালে এসেছিল, নেট প্রফিট রেশিও, যেটাও 2024 সালে এসেছিল, এই দুইটার অনুপাত চেয়েছিল। তাহলে গ্রস প্রফিটেবিলিটি রেশিও হচ্ছে, গ্রস প্রফিট রেশিও হচ্ছে মোট লাভ, দ্যাট মিনস আমরা এখানে তো আমরা মূলত বলতাম হচ্ছে গ্রস প্রফিটই বলতাম, অথবা এখানে যেহেতু মোট লাভ বলেছে, মোট লাভটা আমার কাছে বুঝতে একটু কষ্ট হয়। তো গ্রস প্রফিট মানে জিপি ডিভাইডেড বাই নেট বিক্রয়, জিপি ডিভাইডেড বাই সেলস। তাহলে জিপি হচ্ছে কি গ্রস প্রফিট কে যদি আমি সেলসের দ্বারা, মানে সেলসের কত পার্সেন্ট আমার গ্রস প্রফিট সেটাকে নির্দেশ করে। এরপরে নেট প্রফিট, তার মানে সেলসের কত পার্সেন্ট আমার নেট প্রফিট, এইটা নির্দেশ করে হচ্ছে নেট প্রফিট মার্জিন বা নেট প্রফিট রেশিও। আচ্ছা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস এখানে আরওআই আছে, বিনিয়োগের উপরে আয়, যে আমি যে কয় টাকা এই বিজনেসে বিনিয়োগ করলাম তার বিপরীতে আসলে আমি কত টাকা আয় করি, দ্যাট মিনস ইবিআইটি ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। মানে ইবিআইটি মানে কর এবং সুদের পূর্বে আমরা ইনকাম স্টেটমেন্ট করতে যাব, আগামী ক্লাসে ইনকাম স্টেটমেন্ট করব। তো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে অ্যাজ পার আইএসআইএফআরএস অনুযায়ী আমি দেখতেই পাবো ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি অথবা অপারেটিং প্রফিট বলতে পারি, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েডও বলতে পারি। অপারেটিং প্রফিট কিভাবে বললাম, যে আমার হচ্ছে গিয়ে ফাইন্যান্স কস্ট অথবা সুদ, এই বিজনেসের যদি কোনো লোন থাকে লোনের সুদ এবং হচ্ছে গিয়ে যে ইনকাম ট্যাক্স, এই দুইটার পূর্বে মানে এই দুইটা বাদে যে প্রফিটটা হয়, মানে এই দুইটা এক্সপেন্স বাদ হয় নাই, এই অবস্থায় যে আমার প্রফিটের অংশটা থাকে, যে টাকাটা থাকে, সেটাকে যদি ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমি আরওআই পাবো। এরপরে আমরা পাবো হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিও আমরা এখানে দুইটাকে আনার চেষ্টা করেছি, দুইটার বেশি আসলে প্রয়োজন নাই। অ্যাক্টিভিটি রেশিও আরও অনেক আছে, ইনডেপথে আরও অনেক যাওয়া যাবে, কিন্তু এত ইনডেপথে যাওয়ার আসলে প্রয়োজন নাই। সেটা হচ্ছে একটা হচ্ছে স্টক টার্নওভার রেশিও, যেটা স্টক টার্নওভারটা আমার প্রয়োজন, এবং দেনাদার আবর্তন, দেনাদার আবর্তন হচ্ছে ডেট টার্নওভার রেশিও, অথবা আমরা বলতাম এটা হচ্ছে
নির্ধারে বিক্রয় ডিভাইডেড বাই এভারেজ রেশিও, তার মানে হচ্ছে রিসিভেবল ডেজ, এটাকে বলতাম আমরা রিসিভেবল ডেজ, এবং এই মজুদ আবর্তনকে বলতাম ইনভেন্টরি ডেজ। মানে আমার প্রতি কতবার করে বছরে কত দিনের ইনভেন্টরি, মানে কতদিন পর পরে আমার ইনভেন্টরি প্রয়োজন হইতো, অথবা কতবার ইনভেন্টরি আমার প্রয়োজন, বা কতবার আমার হচ্ছে গিয়ে এই পারচেস করা প্রয়োজন, এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে সেটা আইডেন্টিফাই করি যে আমার স্টক টার্নওভার রেশিও মানে হচ্ছে স্টকটা বারবার আমাকে কয়বার আমাকে স্টক কিনতে হচ্ছে, কয়বার আমাকে হচ্ছে গিয়ে মজুদ পণ্য কিনতে হচ্ছে। এই যে বছরে মজুদ পণ্য কতবার বিক্রয় আবার নতুন মজুদ দিয়ে প্রতিস্থাপন হয়। দ্যাট মিনস আমি যদি এখানে আসলো হচ্ছে গিয়ে 5, যে মজুদ আবর্তন হচ্ছে গিয়ে 5 বার, তার মানে আমি একটা বছরে 5 বার আমাকে কিনতে হবে পণ্য, 5 বার কিনে বিক্রয় হবে, 5 বার কিনে বিক্রয় হবে। আচ্ছা, দেনাদার আবর্তন মনে ধরে নিলাম এটা 8, দ্যাট মিনস আমি বাকিতে যে কয় টাকা বিক্রয় করতেছি এটা 8 বার আমার কাছে হচ্ছে গিয়ে আসবে এবং যাবে বছরে। মানে 8 বার আমার কাছে এটা প্রথমে একবার দিব, মানে 8 বার মানেই হচ্ছে যদি আমি টাইমলি ধরি বা 6 বার যদি আমি বলি, 6 বার বললে ভালো হবে, মানে প্রতি 2 মাস অন্তর অন্তর আমি হচ্ছে গিয়ে এটাকে রোলিং হবে। যেহেতু 6 বার মানে 12 মাসে যেহেতু 6 বার, তার মানে প্রতি 2 মাস অন্তর অন্তর রোলিং হবে। এই জন্য বলতাম আমরা এটাকে রিসিভেবল ডেজ, আর এটা হচ্ছে ইনভেন্টরি ডেজ। মানে এইটার সঙ্গে যদি ইন্টু 365 যদি গুণ দিয়ে দেই দুইটা রেশিওর সাথে, তাহলে আমরা একটা দিন পাবো। এই দিনটাই হচ্ছে এই রিসিভেবল ডেজ এবং ইনভেন্টরি ডেজ। যাই হোক, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সলভেন্সি রেশিও। আসলে সলভেন্সি রেশিওর মধ্যে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে গিয়ে মালিকানা অনুপাত, আর একটা হচ্ছে গিয়া দায় মূলধন অনুপাত। দ্যাট মিনস ডেপ্ট ইকুইটি রেশিও। আমি যেটা বলেছিলাম এই ডেপ্ট ইকুইটি রেশিওর ক্ষেত্রে দুইটা আসলে ইউএসএতে এক ধরনের পড়ানো হয়, ইন্ডিয়ায় এক ধরনের পড়ানো হয়। মানে ইউএসএতে একটা ফর্মে পড়ানো হয়, ইন্ডিয়ার একটা ফর্মে পড়ানো হয়। এই দীর্ঘমেয়াদী দায়, দ্যাট মিনস এই দায়ের মানে ডেপ্ট ইকুইটি রেশিওর ক্ষেত্রে ডেপ্ট বাই ইকুইটি, তাহলে এই ডেপ্টটা ইন্ডিয়াতে বলে হচ্ছে, ইউএসএতে বলে হচ্ছে গিয়ে কিন্তু লং টার্ম ডেট, আর ইন্ডিয়াতে বলে হচ্ছে অল ডেট। দ্যাট মিনস লং টার্ম এবং শর্ট টার্ম দুইটা ডেটই ওরা ক্যালকুলেশন করে। তো যেহেতু আমরা আইএসআইএফআরএসটাকে আসলে ফলো করি অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেহেতু আমরা হচ্ছে গিয়ে লং টার্ম ডেট দিয়েই আমরা এটাকে ক্যালকুলেশন করব, এর বেশি প্রয়োজন নাই। দ্যাট মিনস দীর্ঘমেয়াদী যে দায়, চলতি দায়কে আমরা ক্যালকুলেশনের মধ্যে আনবো না। দীর্ঘমেয়াদী দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল বা শেয়ার হোল্ডার ইকুইটি বা ওনার সিকিউরিটি, যে নামেই আমি বলি না কেন, অথবা ক্যাপিটাল, যে নামেই আমি বলি না কেন। ক্যাপিটালের মধ্যে অবশ্য আর একটা জিনিস আছে রিটেন আর্নিংস, যেটা এখানে আসে না। রিটেন, এই জন্য ক্যাপিটালটা ডিরেক্টলি আমরা বলতে পারি না, বাট এটা পার্ট অফ ক্যাপিটাল। তো এই জায়গাতে যদি আমরা দেখি যে এর আদর্শ মানটা কত আছে, এটা 1:3 অথবা 1:2। দ্যাট মিনস আমার ক্যাপিটালের পরিমাণ 3 গুণ হইতে হবে তার লং টার্ম লাইবিলিটিস। দ্যাট মিনস লং টার্ম লাইবিলিটি যদি 1 টাকা হয়, আমার ক্যাপিটাল হইতে হবে বা মূলধন হইতে হবে বা ওনার সিকিউরিটি হইতে হবে 3 টাকা অথবা 2 টাকা, যে কোনো একটা হতে হবে। এখন এইটা যদি কোনো মতে চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে বিজনেস অনেক ঝুঁকির মধ্যে আছে। তো যাই হোক, সেটা সে আলোচনায় না যাই। তো এরপরে হচ্ছে গিয়ে প্রোপ্রাইটরি রেশিও বা মালিকানা অনুপাত। এখানে হচ্ছে মোট মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পদ। তো এই মোটামুটি 2 2 4, 4 3 হচ্ছে 7 8 9, এই 9টা রেশিওই আমরা মূলত হচ্ছে গিয়ে পড়বো। এই 9টা রেশিও দিয়েই আমরা বিভিন্ন অঙ্ক করার চেষ্টা করব সামনে, কারণ আমাদের অঙ্কই আসবে এখান থেকে, অন্য কোনো কিছু আসবে না। আমাদেরকে অ্যাকাউন্টিংয়ের ডিরেক্ট কোশ্চেন এখানে আসবে না, এখানে অঙ্ক আসবে। অঙ্কগুলো কীরকম আসতে পারে? অঙ্কগুলো আসতে পারে এই ধরনের। এটা একেবারে নতুন ক্যাটাগরির ম্যাথ, যেটা আসার খুবই সম্ভাবনা আছে। আর একটা বড় বিষয় যেটা একটু শেয়ার করে নেই, যে আমাদের যারা পেইড কোর্সে আছে তাদের জন্য হচ্ছে গিয়ে আমি আজকে বেশ কিছু কোশ্চেন, দ্যাট মিনস 6টা সেটের একটা কোশ্চেনের একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি।
তো এই কোশ্চেন অ্যান্সারটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই হচ্ছে সেটাকে ভালোভাবে আত্মস্থ করবেন, মানে ধাতস্থ করবেন। এই জন্য করবেন যে এখান থেকে মিনিমাম আমি মনে করতেছি যে 4টা কোশ্চেন আসা উচিত, কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি অ্যাটলিস্ট 2টা কোশ্চেন এখান থেকে আপনি পাবেনই। তো 2টা কোশ্চেন পাওয়া মানেই হচ্ছে আপনি প্রায় 8-8-16 মার্কের কোশ্চেন আপনি পাচ্ছেন অলমোস্ট। তাহলে 8-8-16 মার্কের কোশ্চেন আপনি ওখান থেকে পাবেন, এইটা মোটামুটি একটা ধারণা পাওয়া গিয়েছে। তো সেই জন্য আপনাদেরকে এটা একটু প্রোভাইড করে দিয়েছি, তো আপনারা সেটা একটু দেখে সলভ করে নেবেন। তো যেটা বলছিলাম এর আগে যে এটা একেবারেই নতুন ধরনের আসলে ম্যাথগুলো, এই ম্যাথগুলো এর আগে খুব ছোট আকারে আসছিল, যদিও সেখানে রেশিও দেয়া ছিল না, রেশিও বের করতে হয়েছে। আর এখানে রেশিও দেওয়া আছে, তো আমাকে বের করতে হবে চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট বিক্রয় পরিমাণ। মানে আগে আমার কাছে এই নিচের 4টা দেওয়া ছিল, এই উপরের 4টা বের করতে হইতো। এখন সেটা রিভাইজড, জিনিসটা হচ্ছে টোটালি রিভাইজ, যে আমার উপরের 4টা দেওয়া আছে, নিচের 4টা বের করতে হবে। তো সেটা যদি আমরা একটু চিন্তা করি যে আমরা আসলে কিভাবে বের করব, তো সেটা যদি আমরা একটু দেখি, তো এখানে অনুপাত বিশ্লেষণের প্রথম অঙ্ক মেসার্স রহমান ব্রাদার্স 2025-26 কর বছরের রিটার্ন ফাইল থেকে নিম্নোক্ত আংশিক তথ্য পাওয়া গিয়েছে। তার রিটার্ন ফাইল থেকে আংশিক তথ্য কি পাওয়া গিয়েছে? কারেন্ট রেশিও আছে 2.5:1, কুইক রেশিও আছে 1.5:1, চলতি দায় মানে কারেন্ট লাইবিলিটি আছে 2 লাখ টাকা, জিপি মানে গ্রস মুনাফা বা হচ্ছে গিয়া গ্রস প্রফিট বা মোট আয়ের হার, বাংলাটা খুবই কষ্টকর। আচ্ছা, জিপি রেট আছে বিক্রয়ের উপরে 20%, দ্যাট মিনস আপনার যে কয় টাকা বিক্রয় আছে তার 20% হচ্ছে গিয়ে জিপি মার্জিন। দ্যাট মিনস আপনার যদি আমরা ইনকাম স্টেটমেন্টটাকে এখনই যদি কল্পনা করি, আমি সবসময় বলি যে আগে একটু নিজেকে কল্পনা করেন ইনকাম স্টেটমেন্টে কি কি আছে। প্রথমে থাকে সেলস, দ্যাট মিনস বিক্রয়। সেলস থেকে হচ্ছে গিয়ে কস্ট অফ গুডস সোল্ড বাদ যায়, তাহলে এই সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি আমি বাদ দিই তাহলে আমার চলে আসে হচ্ছে জিপি মার্জিন। তাহলে সেলসের 20% জিপি মার্জিন, তাহলে সেলস যদি 100 টাকা হয় জিপি হবে 20 টাকা, তাহলে 80 টাকা কি? 80 টাকা কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমি মোটামুটি এইভাবে আমি একটা চিন্তা করে রাখি। আচ্ছা, এরপরে বলতেছে ইনভেন্টরি টার্নওভার, দ্যাট মিনস এই যে মজুদ পণ্যের, আমি যে একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে মজুদ পণ্য, এই যে এখানে মজুদ পণ্যের আবর্তন, একটু মানে ইফিসিয়েন্সি রেশিওর 1 নাম্বারটা যেটা যেটা নিয়ে আলোচনা করলাম যে হ্যাঁ এগুলোর কোশ্চেনগুলো আসতে পারে। তো মজুদ পণ্যের আবর্তন হচ্ছে 6 বার, দ্যাট মিনস 6 বার মানে বছরে প্রতি 2 মাস অন্তর অন্তর আপনি ইনভেন্টরি কিনেছেন বা হচ্ছে গিয়ে আপনি পণ্য কিনেছেন। তো আপনার জন্য করণীয় কি? আপনি কি বের করবেন? আপনাকে তো সবই দিয়ে দিয়েছে, উত্তর দিয়ে দেওয়া। তো আপনাকে বের করতে বলছে কি? বের করতে বলছে চলতি সম্পদ, বের করতে বলছে সমাপনী মজুদ পণ্য, দ্যাট মিনস ইনভেন্টরি ভ্যালু। আপনাকে বের করতে বলছে সিওজিএস, ওই যে 80%, একটু আগে বলেছিলাম যে 100 টাকা আপনার ধরে নিলাম বিক্রয়, 20 টাকা হচ্ছে গিয়ে আমার জিপি জিপি মার্জিন, তো বাকি 80 টাকা কি? সিওজিএস, বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, এবার মোট বিক্রয়ের পরিমাণ, তাহলে মোট বিক্রয়ের পরিমাণ কত? 20 টাকা। আর যদি আমি বের করতে পারি, গ্রস প্রফিট আর যদি হচ্ছে গিয়ে সিওজিএস বের করতে পারি, তাহলে দুটাকে যোগ করে দিলে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এবার আমরা আসি অঙ্কে আসি। অঙ্কটা কিভাবে করব দেখি, আমি আমি সেটা প্রথমে একটু আলোচনা করে নিই, কারণ উত্তরে গেলে সবাই আমরা দেখলে মোটামুটি অনেক কিছুই পারি, আবার না দেখলে অনেক কিছুই পারি না। চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ আমাদের কোথায় আছে? কোন অনুপাতের বা কোন রেশিওর মধ্যে আমার চলতি সম্পদ আছে? সেটা হচ্ছে কারেন্ট রেশিওতে আমার চলতি সম্পদ আছে। কারেন্ট রেশিও সমান সমান কি? কারেন্ট রেশিও সমান সমান আমার দেয়া ছিল হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। তাহলে চলতি সম্পদ যদি আমার এখানে থাকে, যে চলতি সম্পদই বের করতে বলছে, অনুপাতটা দিয়ে দিয়েছে যে 2.5:1, তার মানে 2.5 ডিভাইডেড বাই 1, তার মানে এটা 2.5, মানে কারেন্ট রেশিও ইকুয়াল টু 2.5। তাহলে ইকুয়াল আমি লিখতে পারি চলতি সম্পদ ডিভাইডেড বাই
চলতি লাইবিলিটিস ইকুয়াল টু দেওয়া আছে 2 লাখ টাকা, তার মানে চলতি সম্পদ ডিভাইডেড বাই 2 লাখ টাকা, তাহলে 2 লাখ ইন্টু হচ্ছে 2.5 ইকুয়াল টু হচ্ছে চলতি সম্পদ। অ্যান্সার দেখি, 2 লাখ ইন্টু 2.5 ইকুয়াল টু 5 লাখ টাকা, তো যেটা বলছিলাম। আচ্ছা, এবার সমাপনী মজুত পণ্য, আমরা জানি সমাপনী মজুত পণ্য কোথায় পাবো? ইনভেন্টরি এই নামটা আছে কোথায়? ইনভেন্টরি নামটা আছে হচ্ছে কুইক রেশিওর মধ্যে। কুইক রেশিওর মধ্যে কিভাবে ইনভেন্টরি আছে? যে কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট লাইবিলিটিস তো আমার 2 লাখ টাকা দেয়াই আছে, তো সেই জায়গার থেকে আমি এখন চলতি সম্পদও বের করে ফেলছি, এই মাত্র একে চলতি সম্পদ বের করেছি 5 লাখ টাকা মাইনাস ইনভেন্টরি ইকুয়াল টু কত দেয়া আছে, তাদের রেশিও কত আছে? রেশিও আছে 1.5, তাহলে 1.5 ইকুয়াল টু, আমি এখন লিখতেই পারি 1.5 ইকুয়াল টু 5 লাখ মাইনাস ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস বা 2 লাখ টাকা। তাহলে 2 লাখ ইন্টু হচ্ছে গিয়ে 1.5, দ্যাট মিনস 3 লাখ টাকা। 5 লাখ টাকা থেকে যদি 3 লাখ টাকা বিয়োগ করি তাহলে 2 লাখ টাকা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্যের দাম। এবার তাহলে বিকৃত পণ্যের ব্যয়, তাহলে বিকৃত পণ্যের ব্যয়টা তাহলে আমাদেরকে এখন কিভাবে করতে হবে? তাহলে সিওজিএস এর মধ্যে আমরা কি কি জিনিস জানি, আমাদের আছে কি কি? সিওজিএস এর মধ্যে একটা জিনিস আছে, ওপেনিং ইনভেন্টরি আছে, পারচেজ আছে, ক্লোজিং ইনভেন্টরি আছে। তো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু আমি 2 লাখ টাকা কিন্তু পেয়েছি অলরেডি। হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু 2 লাখ টাকা পেয়েছি। তাহলে এখন আমি এই 2 লাখ টাকাকে কিভাবে আসলে আমি কাজটা করব সেটা যদি আমি আবার একটু দেখি, যে আমরা এখানে দেখেছিলাম বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি বা ইনভেন্টরি ভ্যালু, অথবা যেটা আমাদের এখন 2 লাখ টাকা ইকুয়াল টু হচ্ছে 6, কারণ আবর্তন দেয়া আছে, মজুত পণ্যের আবর্তন দেয়া আছে 6, তাহলে এইটা এটার সঙ্গে সম্পর্কিত। তাহলে 6 ইন্টু 2 দ্যাট মিনস 12 লাখ টাকা হচ্ছে আমার সিওজিএস। আচ্ছা, 12 লাখ টাকা যদি সিওজিএস হয় তাহলে এই সিওজিএস 12 লাখ টাকা ইকুয়াল টু আমার ওই যে 80% ভ্যালু। আমি আগেই বলেছিলাম যে আমি একটা মনে মনে কল্পনা করে নেই যে আমার সেলস হচ্ছে 100 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, তাহলে 80 টাকা কি আমার? 80 টাকা আমার খরচ। তাহলে এই যে সিওজিএসটাই তো আমার 80 টাকা, 80 টাকা সমান সমান এখন সিওজিএস। তাহলে সিওজিএস ডিভাইডেড বাই 80% যদি আমি এইটা দেই তাহলে আমি ওই 100%-এ পৌঁছে যাব, তার মানে বিক্রয়ের সমান পৌঁছে যাব। যদি সেম জিনিস হয় 12 ডিভাইডেড বাই যদি আমি 80% দিই দ্যাট মিনস 15 লাখ টাকা। 4 নম্বরে যদি আপনি অ্যান্সারটা দেখেন, যে আমি যেটা বলেছিলাম সেটাই, আপনাকে ওই যে 80% আমি বারবার বলেছিলাম যে বিকৃত পণ্যের ব্যয় আসবে 80%, মনে মনে কল্পনা করে নেন 100 টাকা, 20 টাকা, 80 টাকা, তো এইভাবে কল্পনা করে নিলে কিন্তু এই 80%ই আসে। তাহলে 80% মোট বিক্রয়টা, আমরা এটাকে 100%-এ যদি আমি কনভার্ট করতে চাই, যদি আমার 80% ভ্যালুকে 100%-এ কনভার্ট করতে গেলে 80% দিয়েও যদি আমি ভাগ দিই তাহলে 80% ডিভাইডেড বাই ভ্যালু, আবার ওটাও 80%, তাহলে 80% মিলে ইকুয়াল হয়ে যায় 100%-এর সমান। তাহলে 12 লাখ ডিভাইডেড বাই 80%, তার মানে 15 লাখ টাকা হচ্ছে আমার মোট বিক্রয়। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমার রেজাল্ট দেওয়া আছে, আমাকে এগুলো বের করতে দিলে তাহলে আমি সেটা বের করতে পারি। দ্বিতীয় আমরা আর একটা অঙ্ক দেখবো সেম টাইপের, একেবারেই সেম। এখানেও সেম জিনিস দেওয়া আছে, আলফা ট্রেডার্সের হচ্ছে আংশিক তথ্য দেওয়া আছে। তো এখানে একটা জিনিস দেওয়া আছে, এডিশনাল এখানে এসেছে। সেই এডিশনালটা হচ্ছে কার্যকরী মূলধন, দ্যাট মিনস ওয়ার্কিং ক্যাপিটাল এখানে দেওয়া আছে। আগেরটার চাইতে এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে, আগেরটাতে ছিল গ্রস প্রফিট মার্জিন, এবার সেখানে গ্রস প্রফিট মার্জিনটা না রেখে এখানে দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল। বের করতে বলছে চলতি দায় চলতি সম্পদ, দ্যাট মিনস কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি, দুইটাই বের করতে বলছে। আচ্ছা, কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি আমরা বের করতে পারি, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও নামে একটা রেশিও আছে, যে রেশিওটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। যদি আমরা এখানে একটু দেখি যে
একেবারেই সহজভাবে, সেটা হচ্ছে যে চলতি সম্পদের অনুপাতটা দেওয়া আছে কত, 3:1। আমরা অ্যান্সারেই যাই, কারণ আমাদের হাতে সময়টা একটু কম। তো আমরা অ্যান্সারে যদি যাই, যে চলতি সম্পদটা দেওয়া আছে 3:1, দ্যাট মিনস যদি সম্পদ যদি 3 টাকা হয়, লাইবিলিটি হবে 1 টাকা। তাহলে চলতির দায় আছে ধরে নিছি এক্স, সুতরাং চলতি সম্পদ হচ্ছে XXX। তো সেই জায়গায় আমরা কার্যকরী মূলধন যদি আমরা চিন্তা করি, আমি বলেছিলাম যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল 3 লাখ টাকা, তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে গিয়া XXX মাইনাস এক্স, তাহলে ডাবল এক্স। তাহলে ডাবল এক্স থেকে যদি আমি হচ্ছে গিয়ে এক্স এর মান বের করি, তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে এক্স ইকুয়াল টু আমার ছিল হচ্ছে চলতি দায়, তাহলে 1.5 লাখ টাকা। তাহলে চলতি সম্পদ আছে হচ্ছে গিয়া আমার 4.5 লাখ টাকা। তাহলে দ্যাট মিনস চলতি অ্যাসেট এবং চলতি দায় 1.5 লাখ টাকা এবং 4.5 লাখ টাকা। সেম আমাকে বলেছে সমাপনী মজুদ পণ্য বের করতে। তো সমাপনী মজুদ পণ্য আমরা সাধারণত হচ্ছে গিয়া এই যে কুইক রেশিও থেকে আমরা বের করে দিব, যে কুইক রেশিওতেই ইনভেন্টরিটা আছে, সেই ইনভেন্টরি ভ্যালুটা এখন যেহেতু কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি বের হয়ে গেছে, তাহলে সেহেতু 2 ইকুয়াল টু আছে হচ্ছে গিয়ে 4.4 লাখ টাকা। এখানে যদি দেখি 2 ইকুয়াল টু 4.5 লাখ মাইনাস সমাপনী মজুদ পণ্য ডিভাইডেড বাই 1.5 লাখ টাকা। তো আমার সমাপনী মজুদ পণ্যের দাম আসতেছে 1.5 লাখ টাকা। এরপরে আসতেছে সিওজিএস। তো সিওজিএস এর ক্ষেত্রেও সেম, আমরা হচ্ছে মজুদ আবর্তন থেকে আমরা এটা বের করতে পারি। মজুদ আবর্তন ইকুয়াল টু 5 দেওয়া আছে, বিকৃত পণ্যের ব্যয় জানি না, এভারেজ ইনভেন্টরি বা সমাপনী মজুদ পণ্যের দাম আমার কাছে 1.5 লাখ টাকা দেওয়া আছে। তো 1.5 লাখ ইন্টু 5, দ্যাট মিনস 7.5 লাখ টাকা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। তাহলে এখন বিক্রয়ের পরিমাণ কত? আচ্ছা, এখানে বলা আছে, এখানে একটা জিনিস ছিল মুনাফার হার, মোট মুনাফার হার, মানে জিপি রেটটা ছিল এবার কস্টের 25%। এবার কিন্তু বিক্রয়ের 20% না, এবার একটু চেঞ্জ করে দিয়েছে, বলেছে কস্টের 20%, 25%। দ্যাট মিনস আপনার যে এখন সিওজিএস আসছে তার 25% হচ্ছে কস্ট। এবার অঙ্কটা আরেকটু সোজা হয়ে গেছে। তো সিওজিএস আমাদের বেরোইছে কত? সিওজিএস আমাদের বেরোইছে হচ্ছে 12 লাখ টাকা। তাহলে সিওজিএস আমাদের বেরোইছে 7,50,000 টাকা। তো 7,50,000 টাকার যদি আমি 25% করি, তাহলে 1,87,500। তাহলে আমরা জানি কি মোট বিক্রয় সমান সমান কি, সিওজিএস ডিভাইডেড বাই প্রফিট, গ্রস প্রফিট। তাহলে সিওজিএস প্লাস হচ্ছে গিয়ে গ্রস প্রফিট। তো সিওজিএস হচ্ছে গিয়ে আমার আছে 7,50,000 টাকা, গ্রস প্রফিট আছে 1,87,500 টাকা। তাহলে আমার মোট বিক্রয় আসবে কত? 9,37,500 টাকা। এই দুইটাই ছিল, এবং লাস্টে আমাদের 3টা হোমওয়ার্ক দেয়া আছে একই ধরনের জিনিস। এখানে মোট বিক্রয় দেয়া আছে, প্রারম্ভিক দেনাদার দেয়া আছে। প্রারম্ভিক দেনাদার দ্যাট মিনস ওপেনিং রিসিভেবল। আমি আবারও বলে দিচ্ছি, ওপেনিং রিসিভেবল মানে রিসিভেবলের ওপেনিং দেয়া আছে এবং রিসিভেবলের ক্লোজিং আছে কিনা সেটা একটু দেখতে হবে, যে কোনো মতে রিসিভেবলের ক্লোজিং যদি কখনো ওপেনিং রিসিভেবল এবং ক্লোজিং রিসিভেবল অথবা ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি এরকম কোনো কিছু যদি দেওয়া থাকে, অথবা ওপেনিং পেয়েবল বা ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল এবং হচ্ছে ক্লোজিং অ্যাকাউন্টস পেয়েবল, যদি এরকম কোনো কিছু দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে এই দেনাদার আবর্তন বা হচ্ছে গিয়া পাওনাদার আবর্তন পড়ার ক্ষেত্রে এভারেজ করে নিতে হবে, এভারেজ করে নিতে হবে, ওপেনিং ক্লোজিংকে যোগ করে ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে প্রারম্ভিক দেনাদারের পরে আসলে ওই ক্লোজিং দেনাদার আসলে দেয়া হয় না। এই যে সমাপনী দেনাদারের পরিমাণ বের করতে বলছে, আছে অ্যান্সারে চেয়েছে সমাপনী দেনাদারের পরিমাণ, দেনাদার আবর্তনের অনুপাত থেকে আমাকে এটা বের করতে হবে। এবার দেনাদার আবর্তনের পরিমাণের ক্ষেত্রে আমরা যে এভারেজ দেনাদার যেটা লিখি, দ্যাট মিনস এভারেজ রিসিভেবল যেটা লিখি, এভারেজ রিসিভেবল সমান সমান ওপেনিং দেনাদার প্লাস হচ্ছে ক্লোজিং দেনাদার মানে সমাপনী দেনাদার ডিভাইডেড বাই 2। এইটা দিয়ে এটাকে করতে হবে। এই সমাপনী দেনাদার বেরোবে, গড় কালেকশন পিরিয়ড বেরোবে, কর নির্ধারণের জন্য নিট পরিচালন মুনাফা অপারেটিং প্রফিটও এখান থেকে বেরোবে। তো এরপরে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা যেটা ছিল, সেখানে মোট সম্পদ, মোট বিক্রয় বের করতে বলেছে, মোট সম্পদের আবর্তন মানে অ্যাসেট টার্নওভার রেশিও দেওয়া আছে, নিট মুনাফার হার পার্সেন্টেজ দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট এবং মালিকানা তহবিলও দেওয়া আছে।
আরওসি রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বের করতে বলেছে। আচ্ছা, রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমরা আরওসি বের করার জন্য হচ্ছে গিয়ে আমরা ইবিআইটি ডিভাইডেড বাই আরওই এইটাকে আমরা ইউটিলাইজ করব। আচ্ছা, যাই হোক, সেটাও আমরা এখানে কিছু যদি নতুন কোনো সূত্র যদি আমি একটু দেখব একটু পরে, যে নতুন কোনো সূত্র যেটা আমাদের জানা দরকার সেটা আমি আমার গ্রুপে আসলে শেয়ার করে দিব, যে এই সূত্রগুলো আমার এই স্লাইডের মধ্যে নাই, যেটা হচ্ছে গিয়ে প্রয়োজন পড়বে। এরকম কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমি পরবর্তীতে আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে পদ্মা টেক্সটাইলের একটা ব্যালেন্স শিট থেকে দেওয়া আছে মালিকানা তহবিল, শেয়ার সিকিউরিটি দেওয়া আছে, ডেপ্ট ইকুইটি রেশিও দেওয়া আছে, চলতি অনুপাত দেওয়া আছে, কারেন্ট রেশিও দেওয়া আছে, মোট দায় দেওয়া আছে। এটা একেবারেই সহজ। 3 নাম্বারটা একেবারেই ইজি, 3 নাম্বারটা আপনারা সবাই পারবেন। তো এই ছিল আজকের আসলে ক্লাস। এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেন যদি এখন কারো থাকে, যে কেউ আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো ঠিক আছে, আমি মনে করছি যে আপনাদের আসলে তেমন কোনো কোশ্চেন নাই। তো আমরা আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি। আগামীকালকে ক্লাস হলে আমি জানাবো, তবে আগামী পরশুদিন ক্লাস হবে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন এই ঈদের মধ্যে, ঈদের হচ্ছে দ্যাট মিনস আমাদের যদি 28 তারিখে ঈদ, আজকে 25 তারিখ গেল, 27 তারিখে, 26 তারিখ কালকে, 27 তারিখে শুধু একটা ক্লাস হবে, সেটাও আমরা সকালের মধ্যে নেওয়ার চেষ্টা করব। হয়তো 1টা 2টা বা 3টার দিকে আমরা সেটাকে নিয়ে নিব, যাতে হচ্ছে সবাই সকালেও কিছু কাজ থাকে এবং রাতেও কিছু কাজ থাকবে, যেটার মাঝখানে আমরা 1 ঘন্টার একটা ক্লাস 27 তারিখে নিয়ে নিব। তো এছাড়া আর কোনো ক্লাস ঈদের আগে হবে না, এবং ঈদের পরে আমরা 30 তারিখ এবং 31 তারিখ এই দুদিন আবার ক্লাস নিব। তো আশা করি সকলেই ভালো থাকবেন। তো এই শুভকামনা রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সবাই কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকবেন। আবারও বলছি যে এই ঈদের ছুটিতে আবার একেবারে ভুলে যেন না, কন্টিনিউ ক্লাসের মধ্যে পড়ার মধ্যে থাকেন। কিছু কিছু জিনিস আমি আমাদের পেইড কোর্সে যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো আপনারা আলোচনা করেন, বা আপনারা এটাকে দেখেন যে আসলে কীভাবে কী চিন্তা করা যায়। তো সেই জায়গা থেকে সবাই প্রস্তুতি নিতে থাকেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।